Hello friends, we look before and after and pine for what is not. Our sincerest laughter with some pain is fraught. Our sweetest songs are those that tell of saddest thoughts. এটা তোমরা এই লাইনটি শুনেই বুঝতে পারছো যেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের আমরা জানি যে এটা কি যে পার্সিবাসী শেলির টু এ স্কাইলার্ক কবিতার একটা বিখ্যাত লাইন। এই লাইনটি থেকে যে our sweetest songs are those that tell of saddest thoughts, এই লাইনটি থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো আজকের যে আলোচনাটি হবে বন্ধুরা সেটা হচ্ছে ইংরেজি সাহিত্যের উপর আলোচনা। ইংরেজি সাহিত্য থেকে তোমরা জানো যে বিশেষ পরীক্ষায় 15 মার্কস 15 নম্বর থাকে। তোমরা যেখানে বিশেষ পরীক্ষায় সব মিলে 120 নম্বর 200-র মধ্যে থেকে 120 নম্বর বা এর কাছাকাছি এর কম পেলেও প্রিলি পাস করাটা যায়। প্রিলির মার্কস যেহেতু কোথাও যোগ হয় না, জাস্ট পাস করাটাই মূল লক্ষ্য, সেখান থেকে প্রতিটি মার্কস প্রিলি পরীক্ষার প্রতিটি মার্কস খুবই দরকারি এবং খুবই ইম্পর্ট্যান্ট। সেইখানে ইংরেজি সাহিত্যের মতো জায়গায় এই জায়গায় 15টি মার্কস আছে। এই 15 মার্কস তোমার কোনোভাবে হাতছাড়া করা যাবে না এবং এই মার্কসটি পাওয়া খুবই সহজ, অত্যন্ত সহজ কাজ এই মার্কসটি পাওয়া। বাট এই সহজ কাজটি বলতে গেলে আমরা প্রথমে যেটা করি যে সেটা হচ্ছে ভয় পাই যে এটা আসলে ইংরেজি সাহিত্য থেকে কী পড়বো, কতটুকু পড়বো, এটা একটা ভয় থাকে। ওই ভয়টা থেকে মনে রাখবে বন্ধুরা, সেটা হচ্ছে ভয়টা তুমি প্রথম যে জিনিসটা ভয় পাবে সেটা হচ্ছে যে ক্লাসটা কীভাবে, মানে তুমি পড়াটা কীভাবে শুরু করবে, কোথা থেকে পড়বে, কী পড়বে, এটাই হচ্ছে ভয়, কতটুকু পড়বে। তো আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা হচ্ছে যা আমি বলবো যতটুকু বলবো সেটা তোমরা কভার করবে। আর 2 নম্বর, ইংরেজি সাহিত্য অংশের যে লেকচার শিট তোমাদেরকে দেয়া আছে বইয়ের লেকচার শিটের ইংরেজি অংশ একদম শেষ দিকে বা মাঝখানের দিকে যে তোমাদের ইংরেজি সাহিত্য অংশের যে 4টি ক্লাসের শিট দেয়া আছে, এই শিটটা তোমরা ক্লাস শুরুর আগে অবশ্যই এই শিটটা হাতে নাও, হাতে নিয়ে তারপরে ক্লাস শুরু করো। প্রথমে শিটটা হাতে নেবে বা তোমার বইটা হাতে নেবে, যেটা বই তুমি পেয়েছো সেই বইটা হাতে নেবে, সেটা হাতে নিয়ে এই ইংরেজি সাহিত্যের দেখবে যে উপরে লেখা আছে লেকচার 1 and 2 ইংরেজি সাহিত্যের মানে 12-13, লেকচার 12 and 13 যে লেকচারটা আছে সেখানকার ইংরেজি সাহিত্যের 1-2 এর উপরে একটা লেকচার আছে, সেইটার হাতে নিয়ে তারপর ক্লাসটা শুরু করো। তোমার যেটি কাজ থাকবে, আমি যা কিছু বলবো যা বলবো এবং সাথে লেকচার শিটটি অবশ্যই আমি প্র্যাকটিস করব। এই লেকচার শিটটি আর এই ক্লাসে যে কথাগুলো বলবো এই সবগুলো মিলে আশা করছি তোমার এখান থেকে ইংরেজি সাহিত্য থেকে তুমি 10+ মার্কস ক্যারি করতে পারবে আউট অফ 15। এর সাথে তোমাকে অবশ্যই ওই যে কী বলে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো যা আছে সেই কোশ্চেনগুলো সবগুলো পড়তে হবে। বিসিএস কোশ্চেন শুধু না, নন ক্যাডার পরীক্ষার কোশ্চেন সহ যে প্রশ্নগুলো আছে এগুলো পড়তে হবে। সবচেয়ে ভালো হয় যে আমার মানে জব প্রশ্ন ব্যাংক যে বইটি আছে সেই বইটির মধ্যে থেকে ইংরেজি সাহিত্যের যে 700-র মতো কিছু প্রশ্ন দেওয়া আছে ইংরেজি সাহিত্যের উপরে, এই 700-র প্রশ্নগুলোর যদি প্রশ্নগুলো পড়ে ফেলতে পারো তাহলে তোমার মনে হয় যে এখান থেকেও 6-7টি কোশ্চেন তুমি কমন পেতে পারো, কারণ প্রতিবারই ওখান থেকে 6-7টি কোশ্চেন থাকে। ওকে বন্ধুরা, এটা আমার ইংরেজি সাহিত্যে যে বইটি আছে সেখানেও বিসিএস ইংলিশ লিটারেচার নামে যে ইংরেজি সাহিত্যের বই আছে, এই বইটিও চমৎকার একটি বই। এই বইটি থেকেও তোমরা সহায়তা নিতে পারো। আর যদি বই না কিনে থাকো কোনো সমস্যা নাই, তোমরা এটাকে ফটোকপি নিতে পারো। ফটোকপি নিলেও ওই প্রশ্নগুলো তোমার পেয়ে যাবে। আর যার কাছে যে বই আছে সেখান থেকে শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি পড়তে পারো তাহলেও হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের যে কথা থাকতো সেটা হচ্ছে যে আমি যা বলবো যতটুকু বলবো এটা মনোযোগ দিয়ে পড়বে। আর অবশ্যই শিটটা এখন ভিডিওটা পজ করে এই শিটটা আগে হাতে নাও, তারপরে ক্লাসে বসো, আমার সাথে ক্লাস শুরু করে দাও। সো ওকে বন্ধুরা, আমি ধরে নিচ্ছি তোমরা শিট হাতে নিয়েছো, নিয়ে আমার সাথে ক্লাস করছো। প্রথমেই আসো যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ইংরেজি সাহিত্য থেকে তোমাদের প্রশ্নগুলো কোথা থেকে আসতে পারে এবং তুমি কিভাবে সেটার প্রস্তুতি নেবে সেটা হচ্ছে আমি বলতে চাই প্রথম কথা। এখন আমি খুব শর্ট করে তোমাকে বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন কোথাতে থাকে, সবচেয়ে বেশি প্রশ্ন থাকে বইয়ের নাম, হ্যাঁ, বুকস অ্যান্ড লেখকের নাম, অথর্স, ঠিক আছে, মানে ওই বইয়ের লেখককে, ঠিক আছে, বা এই লেখক কোন বই লিখেছে, এই যে এই টাইপের যে কোশ্চেনগুলো এইখান থেকেই 5 থেকে 7টি কোশ্চেন থাকে বই এবং অথরের নামগুলো। এই সিম্পল দেখা এখান থেকে বইয়ের নাম অথরের নাম, তার মানে এখানে সবচেয়ে বেশি তোমার জোর দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন এজেস
বা পিরিয়ডগুলা, পিরিয়ডস, যুগ, ইংরেজি সাহিত্যের বিভিন্ন যে যুগ বিভাগগুলো আছে, হ্যাঁ, যেমন আমরা বলি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এরকম ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ, যুগগুলো আছে, ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, ঠিক আছে, এই যে এজগুলো আছে এখান থেকে 1 থেকে 3টি প্রশ্নের মতো তোমার থাকতে পারে। গেল 2। নাম্বার 3 হচ্ছে তোমার লিটারি টার্মস, লিটারেরি টার্মস। ওকে, লিটারি টার্মস হচ্ছে তোমার সিমিলি, মেটাফোর, হাইপারবোল, ইমেজারি, ঠিক আছে, ব্যালেড, হ্যাঁ, এই জন্য লিটারি টার্মস। এই লিটারি টার্মস থেকে তোমার 1 থেকে 2টো কোশ্চেন প্রায় প্রতি বিশেষ পরীক্ষায় থাকে। দেন 4 নাম্বার হচ্ছে তোমার, 4 নাম্বার তোমাকে পড়তে হবে কোটেশনস, হ্যাঁ, উদ্ধৃতি, কোটেশনস, হ্যাঁ, যে কোটেশনটা আমি শুরু করলাম, যে যেমন আমি বললাম যে আওয়ার সিনচেস কি বললাম যেন, যে উইল লুক বিফোর অ্যান্ড আফটার, যেটাতে শুরু করলাম আমি আর কি এটা, হ্যাঁ, যেমন আরও লাইন আছে, ওহ লিফট মি অ্যাজ এ লিভ এ ক্লাউড, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড। এটাও মানে পার্সিপেশন শেলির একটি বিখ্যাত লাইন, ঠিক আছে, এটি হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে নেয়া। তো এইরকম যে লাইনগুলো, বিশেষ করে শেক্সপিয়ারের লাইনটা বেশি ইম্পর্টেন্ট, শেক্সপিয়ার থেকে বেশি পরীক্ষা থাকে, আর বেশি পরীক্ষা থাকে রোমান্টিক এজ থেকে, যেটা আমি বলছি লাইনটা যেটা বললাম রোমান্টিক এজ থেকে বললাম, কিটসের লাইনগুলো পরীক্ষা থাকে। ওকে, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই যে জন কিটসের লাইন, এরকম যে কোটেশনসগুলো আছে সেই কোটেশনসগুলো থেকে 1 থেকে 3টি প্রশ্ন এখান থেকে থাকে। দেন 5 নাম্বারে তুমি যাও, যে আর কোথায় থাকে, ক্যারেক্টার্সগুলো থাকে, ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স, ওকে, চরিত্র, চরিত্রগুলো খুব তেমন একটা কঠিন কিছু আসে না। উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো আছে, হ্যামলেটের নায়িকার নাম কি, অমুক তমুক, হ্যাঁ, এরকম কোশ্চেনই বেশি আসে, বা হ্যামলেটের মায়ের নাম কি, ঠিক আছে, তো এরকম কিছু ক্যারেক্টারের নাম, বা তোমার কিং লিয়ারের মধ্যে 3 বোনের মধ্যে সবচেয়ে ছোটো বোনের নাম কি, হ্যাঁ, ওকে, এই যে নামগুলো আছে ক্যারেক্টারের নামগুলো এখান থেকে প্রশ্ন থাকতে পারে। আর ফাইনাল যেটা হচ্ছে যে আদার্স, হ্যাঁ, বা আদার লিটারি টার্মস বা লিটারি ক্যারেক্টার্স তোমার এখানে থাকতে পারে। আদার্স বলতে আমি যা বোঝাচ্ছি, বলে ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ লিটারেচার, ওকে, এরকম থাকে। ফার্স্ট, লাস্ট, প্রথম কি লিখছে শেক্সপিয়ার, প্রথম কি লিখছে, লাস্ট কি লিখছে, এরকম যে নানান ধরনের যে প্রশ্ন থাকে, হ্যাঁ, যে কে কোন কোন বইটি কাকে উৎসর্গ করেছে, এই টাইপের যত প্রশ্ন সবগুলো আদার্স ধরে নিলাম, বাকি কোশ্চেনগুলো আদার্স থেকে থাকে। এখন তাহলে তোমার পড়াশোনা হচ্ছে এই জায়গাগুলো, সাহিত্য থেকে এই জায়গাগুলো পড়বে, এটা এক। আর এখান থেকে তোমার যেটা করতে হবে এই জায়গার বাইরে, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে অল প্রিভিয়াস কোয়েশ্চেন্স, বিগত সালের, শুধুমাত্র বিসিএস না কিন্তু বিসিএস অ্যান্ড নন ক্যাডার কোয়েশ্চেন, নন ক্যাডার, বিসিএস অ্যান্ড নন ক্যাডার কোয়েশ্চেন, হ্যাঁ। তো এটা যেটা বললাম যে এই কোশ্চেনগুলো তুমি যদি কালেকশন করতে পারো নিজে নিজেই ভালো কথা, না পেলে আমার যে বিসিএস ইংলিশ লিটারেচার বইটা আছে ওইখানে শেষের দিকে দেখবে এই প্রশ্নগুলো দেওয়া আছে, অথবা জব প্রশ্ন ব্যাংক 22,500 প্রশ্নের যে আমার বইটি আছে সেটিরও বইটির মধ্যে থাকতে পারে, তোমরা সেখান থেকে ফটোকপি নিলেই হবে। এই হচ্ছে তোমার সাহিত্যতে পড়া। এখন এটাকে যতটা সহজ করে আমরা দেখতে পাচ্ছি এতটা সহজ তো না বিষয়টা, আসলে এটাকে কাভার করা, এটাকে মনে রাখা, এটা কিন্তু টাফ। সেই টাফ বিষয়টা থেকে আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা এখন আমি এই যে শিট তোমাদের হাতে নিতে বলছি, এই শিটটা থেকে যা যা প্র্যাকটিস করবো, যা যা সব আমি শিটে দিয়ে দিয়েছি, আনসারগুলো আমি বলে দেবো, আমি তোমার সাথে কথা বলবো এখন শিটের মধ্যে, শিটটা নিয়েই শিটটা বাসায় শুধু রিভিশন দিবে বারবার, তোমার কাজ শেষ। শিট রিভিশন দিবে, 2টা শিট আছে, 2টা শিটই পুরোপুরি রিভিশন দিবে, এর বাইরে প্রিভিয়াস কোয়েশনগুলো পড়বে, বাস তোমার পড়া হয়ে গেছে। এতে ইনশাল্লাহ 10+ থাকবে। আর যদি তুমি না পারো তাহলে কেউই পারবে না। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এটা শুরু করবো কীভাবে সেটা নিয়ে আলোচনা করি। আমি এখন যে আলোচনা শুরু করব আমি এইখান থেকে, অর্থাৎ এজ এবং পিরিয়ডসটা নিয়ে আলোচনা শুরু করে দেবো। বিভিন্ন এজগুলো নিয়ে আলোচনা করবো। এখান থেকে 1 থেকে 3 নাম্বার থাকে, খুবই সহজ, 10টা মিনিট শুধু এজের নামগুলো, শুধু কত সাল, এই সালগুলো মনে রাখা, এটা কোনো কঠিন কাজ না। আমি এখন লিখে দিব, তোমরা এটা পড়ে ফেলবে, তোমাদের কাছে শিটের মধ্যে দেওয়া আছে। আশা করছি এখান থেকে নাম্বারটা তোমার একদম কারেক্ট থাকবে। এটা পড়ার সাথে সাথেই বা এটা পড়ার পরপরই আমরা বই অথরের নামগুলো একটু দেখে নিব সাথে সাথে।
তারপর আমরা পরবর্তী ক্লাসের মধ্যে থেকে লিটারারি টার্মস দেখব, কোটেশনসগুলো দেখব। এটা হচ্ছে ক্লাস 3-4-এ যে 3 নাম্বার লেকচারে যে লিটারারি টার্মস, কোটেশনস এগুলোর মধ্যে চলে যাব, ক্যারেক্টার্স এগুলো চলে যাব। হ্যাঁ, তাহলে আজকে আমরা এজেস, পিরিয়ডস এবং বুকস, অথর্স এই জায়গাগুলো চেষ্টা করবো শেষ করার জন্য। বাট লেকচার শুরুর আগে তোমরা শিট, যেহেতু শিট নিয়ে আমরা কাজটা করব, তোমরা এই শিটটা, তোমাদের কাছে যে শিটটা আছে তোমরা দেখো যে লেকচার 12+13 লেখা আছে, অর্থাৎ 12-13 এখানে করা আছে। আমি চেষ্টা করব এই ক্লাসটি 3 ঘন্টা 4 ঘন্টা নেওয়ার জন্য, যাতে করে আমি এই দুটো ক্লাস তোমাদের সাথে আলোচনা করতে পারি। কতটুকু সময় আমি থাকতে পারবো জানি না, দেখি না পারলে আবার পরে এই ক্লাসটি করে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা এখন ধরবো, শিটটা ওপেন করি। এই শিটটা ওপেন করে দেখো ফার্স্ট পেজে এজেস অফ ইংলিশ লিটারেচার, এখানে বিভিন্ন এজের সালগুলো, নামগুলো বলা আছে। ওকে, এখন এইটা তুমি বাসায় পরে পড়ে নিও। আমি তোমাকে প্রথমে একটি টেস্ট করে দেখতে চাই যে তোমার কতটুকু ধারণা আছে। তুমি সেকেন্ড পেজে যাবে, সেকেন্ড পেজে যাও। সেকেন্ড পেজে যে দেখো যে সেখানে ক্লাস ওয়ার্ক লেখা আছে, ক্লাস ওয়ার্ক। সেকেন্ড পেজে দেখো যে ক্লাস ওয়ার্ক লেখা আছে, ক্লাস ওয়ার্ক। ঠিক আছে, এখানে একটা বক্স আছে, ক্লাস ওয়ার্ক একটা বক্স আছে। এই বক্সের মধ্যে নাম্বার 1-এ বলা আছে দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। ডান পাশে এজ লেখা আছে, ফাঁকা জায়গা দেওয়া আছে। 2 নম্বরে বলা আছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, ডান পাশে ফাঁকা দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে দ্য রেনেসান্স পিরিয়ড, ডান পাশে ফাঁকা দেওয়া আছে। বন্ধুরা, তোমাকে সময় দিব আমি এখন 1 মিনিট। তুমি জাস্ট 1 মিনিট সময়ের মধ্যে থেকে ডান পাশে ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করো, বা ফাঁকা ঘরগুলো অন্য কোনো সাইড না দেখে চেষ্টা করো যে ফাঁকা ঘরগুলো তুমি এটা বুঝতে পারো কিনা, বা এটা কিছু একটা কী আনসার হবে সেই আনসারটা তুমি গেস করতে পারো কিনা। জাস্ট পড়ো, রিডিং করো ওই জায়গাটুকু। সো ওকে, জাস্ট একটু দেখো। তো ভিডিওটা পজ করে দেখো, যেহেতু অনেক লম্বা ক্লাস, অনেক বড় ক্লাস, অনেক আলোচনা, আমি তোমাদের বেশি টাইম কিল করতে চাই না। তোমরা একটা পজ করে দিয়ে তোমাদের কাজ হবে যে প্রথমে এই ফাঁকা ঘরগুলো যেগুলো আমি বললাম ক্লাস ওয়ার্কের শুরুতেই, সেকেন্ড পেজে, মানে সাহিত্য ক্লাসের সেকেন্ড পেজ, তোমরা ফাঁকা ঘরগুলো নিজে নিজে আগে পেন্সিল দিয়ে পূরণ করবে। পরে আমি যখন সলভ করে দিব, আমি এখন সলভ করে দিব, তোমরা এটা আবার পেন্সিলটা কারেকশন করে লিখবে। ঠিক আছে, তো আমি এই ঘরগুলো পূরণ একটু পরে করে দিচ্ছি। তোমাকে এবার মূল আলোচনায় চলে যাই। ইংরেজি সাহিত্যের মূল আলোচনা করতে গেলে তোমাকে চিন্তা করতে হবে যে বাংলা সাহিত্যের কথা তুমি যদি চিন্তা করো, বাংলা সাহিত্যে কিন্তু কী ছিল? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাংলা সাহিত্যে তোমরা এস আলম স্যারের ক্লাস করেছো, তোমরা তানিন স্যারের ক্লাস করেছো, তোমরা নিশ্চয়ই এই প্রাচীন যুগ, মধ্যযুগ সম্বন্ধে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। ইংরেজি সাহিত্যেও এরকম ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, তারপর কি মডার্ন পিরিয়ড, এরকম পিরিয়ড আছে। এখন এই ইংরেজি সাহিত্যটা শুরু হলো কীভাবে, একেবারে শুরুর যে গল্পটা, এই গল্পগুলো তোমাদেরকে আমি একেবারে সংক্ষিপ্ত করে বলবো। এগুলো তোমাকে খুব সিরিয়াসলি নিতে হবে তার কোনো মানে নাই। এগুলো অনেক বড় আলোচনা। এখান থেকে একদম জিস্ট করে তোমাকে শুধু একটু বলে যাব, ব্রিফিং করে যাব। আমি খুবই কম বলবো, অনেক কম বলবো, বাট এই যতটুকু বলবো ততটুকু তোমার জন্য যথেষ্ট। সো বইগুলোর মধ্যে তুমি অনেক তথ্য পাবে, এত তথ্য তুমি মনে রাখতে পারবে না। আমি যতটুকু বলছি এইটুকু আগে কভার করো, তারপরে বইয়ের মধ্যে যা আছে সেইগুলো চেষ্টা করবে করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এবার আসো যে আমি আলোচনা শুরু করে দিই। ধরো ইংরেজি সাহিত্যের যে ওল্ড ইংলিশ পিরিয়ড আছে, হ্যাঁ, যে সালগুলো আছে, সালগুলো তোমার মনে রাখতে হবে। তাহলে তুমি জানো যে ইংরেজি সাহিত্যের ওল্ড ইংলিশ পিরিয়ড, হ্যাঁ, ওল্ড ইংলিশ পিরিয়ড এইটা শুরু হয়েছে কবে? এটা শুরু হয়েছে 450 থেকে শেষ হয়েছে 1066। এটা তোমরা জানো যে ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে 450 থেকে 1066। এটা হচ্ছে, এই সময়টা হচ্ছে প্রাচীন যুগ, ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ। তাহলে 450 শুরু হলো, এর আগে কি ছিল?
তার আগে তো বিরাট ইতিহাস। জাস্ট সংক্ষিপ্ত একটা মনে রাখো, সেটা হচ্ছে যে এখন থেকে 7,000 বছর আগে, এখন কি চলতেছে 2020 সাল চলতেছে, 21 সাল আসতেছে সামনে। এখন থেকে 7,000 বছর আগে এই ইংল্যান্ডে, এখন যেহেতু ইংরেজি সাহিত্য, তার মানে ইংল্যান্ডে কথা হবে, এই ইংল্যান্ডে একদম প্রাচীন যুগের কিছু লোকজন বাস করত, ঠিক আছে? সেই লোকগুলোকে বলা হতো প্রস্তর যুগের মানুষ, আদিম যুগের মানুষ। হ্যাঁ, সেই যুগের বাস করতো। তাহলে কি ইংল্যান্ডে বাস করতো এখন থেকে 7,000 বছর আগে, বহু বছর আগে, ঠিক আছে? আমি একটু শর্ট করে লিখে তোমার বোর্ডে দেখতে পাচ্ছ প্রস্তর যুগ। তার মানে এই প্রস্তর যুগের বাসিন্দারা বাস করতো কত বছর আগে? 7,000 বছর আগে এরা ছিল। এখন দেখো, এইটা নিয়ে যদি পড়ে থাকি আমরা, এটা নিয়ে কথা বলতে থাকি, এগুলো পরীক্ষা আসবে না। শুধু একটু মানে পুরো ইতিহাসটা, ইংলিশ সাহিত্যের পুরো ইতিহাসটা একটু ভিজুয়ালাইজ করার জন্য, একটু মনে রাখার জন্য এগুলো আমরা জাস্ট একটু দেখে যাব, চোখ বুলিয়ে যাব। হ্যাঁ, নট ফর ইউর এক্সাম বাট ফর ইউর জাস্ট ফর ইউর নলেজ ইনক্রিজিং। ওকে, এখানে আসো যে তাহলে 7,000 বছর আগে ছিল প্রস্তর যুগ, আদিম যুগ। তখন তো আমাদের ইংরেজির সাথে শুরুই হয় নাই। দেন চলে আসো, এই যুগ শেষ হয়ে গেল, তারপর আসলো ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগের মধ্যে ব্রোঞ্জের যে কাহিনী ছিল এগুলো দরকার নাই, জাস্ট মনে রাখো যে প্রথম ছিল প্রস্তর যুগ, দ্বিতীয় ছিল ব্রোঞ্জ যুগ, বাস হয়ে গেল। দেন ব্রোঞ্জ যুগের পর আসলো লোহার যুগ, নাম হলো লৌহ যুগ। লৌহ যুগ চলে আসলো। ওকে, এই যুগগুলো কিন্তু 7,000 বছর থেকে কিন্তু পার হয়ে একদম কাছাকাছি, মানে 450 থেকে আমরা ধরবো, মূল টার্গেট 450, আমরা 450 দিকে নিয়ে আসতেছি। এরপর আসলে লৌহ যুগ। এই লৌহ যুগে যারা বাস করতো, সে যে জাতিরা বাস করতো, এখান থেকে আমাদের একটু কথা বলতে হবে। এই জাতির নাম হচ্ছে গল জাতি। গল জাতিরা বাস করতো। হ্যাঁ, এই জাতিদের নাম হচ্ছে গল, এদের বলা হয় একসাথে বলা হয় গল জাতি। এরা যে ভাষায়, যেমন আমরা যে ভাষায় কথা বলি, এটা হচ্ছে বাংলা ভাষা, এরকম এক এক দেশের একরকম ভাষা তোমরা জানো। সো এই গল জাতি যে ভাষায় কথা বলতো সেটার নাম হচ্ছে কেল্টিক ভাষা। হ্যাঁ, কেল্টিক ভাষা, দেখো কেল্টিক ভাষা লিখে রাখছি আমি, কেল্টিক ভাষা। এই কেল্টিক ভাষায় কথা বলতে বলে এই গল জাতির লোকদেরকে বলা হতো কেল্টস। ওকে, গল জাতির লোকদের বলা হতো কেল্টস। দেখো, এই কথাগুলো জটিল হওয়ার কোনো কারণই নাই। একেবারে 7,000 বছর আগে ছিল প্রস্তর যুগ, তারপরে ব্রোঞ্জ যুগ, তারপরে লৌহ যুগ। এই লৌহ যুগে যারা বাস করতো তাদের গল জাতি নামে পরিচিত ছিল। তারা কেল্টিক ভাষায় কথা বলতো, এবং এই কেল্টিক ভাষায় কথা বলার কারণে আস্তে আস্তে এদেরকে বলা হলো কেল্টস। কেল্টস বলা হতো। হ্যাঁ, আমরা যেমন বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের বলা হয় বাঙালি, এবং কেল্টিক ভাষায় কথা বলার কারণে এদের বলা হতো কেল্টস। এখন এই কেল্টসরা যখন থাকলো, মানুষ তো চিরকাল এক থাকতে পারে না, গণ্ডগোল থাকে। যখন মানুষ বেশি হবে তখন সেখানে একটা গণ্ডগোল তৈরি হবে, মানুষ কম থাকলে কোনো কথা নাই। এদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ব্রিটন জাতি, আর একটা হচ্ছে সিমরন জাতি। মানে কি, কেল্টস জাতি থেকে দুটো জাতি হয়ে গেল, একটা হচ্ছে ব্রিটন আর একটা হচ্ছে সিমরন। এই ব্রিটন সিমরন এই দুই জাতি মিলে এরা প্রথম ইংল্যান্ড নামে আবির্ভূত হলো। তার মানে এই ব্রিটন জাতি এবং সিমরন জাতি মিলে হলো ইংল্যান্ড। আমাদের কিন্তু কাজটা হচ্ছে কি, পড়াটা হচ্ছে মূলত ইংল্যান্ডকে নিয়ে। আমরা এই ইংল্যান্ডকে নিয়ে এগিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ইংল্যান্ডে এবার চলে আসো যে ইংল্যান্ড থেকে কী শুরু হইলো। এখন যখন ইংল্যান্ড নামটা থাকলো, তখন কি যে এই ব্রিটন এবং সিমরন এরা ছিল ইংল্যান্ডের বাসিন্দা, এবং তখনও কিন্তু সেই আদি যুগের মতোই চলাফেরা, এবং তারা কী হলো যে সেই তাদের যে মানে কি বলে যে আনকালচার্ড যে নেচার, সেই জিনিসটা তাদের রয়ে গেল, এবং তাদের আচরণ, কথায় কোনো সভ্যতা, আনসিভিলাইজড এক কথা বলতে গেলে ওই সময়ের মধ্যে এই সময়টা ছিল। হ্যাঁ, তারা সিভিলাইজড ছিল না। এইখানে দেখো, এইখানে যে ব্যাপারটা ঘটলো যে এখন থেকে মানে 2000 সাল শুরুর আগে, যীশু খ্রিস্টের জন্মের আগেকে বলা হয় বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে। হ্যাঁ, তো যীশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে, তাহলে যীশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে আমরা জানি যে জুলিয়াস সিজার, বিখ্যাত রোমান বীর, তোমরা সবাই জানো জুলিয়াস সিজারের কথা, যে সে কী করতো, যে বিখ্যাত বীর ছিল, যেখানে যেত যুদ্ধে জয় করতো, সে হারতো না। সেই জুলিয়াস সিজার 55 বিসি, হ্যাঁ মানে বিফোর খ্রিস্ট, 2000 সাল শুরুর আগের 55 বছর আগে
এই ইংল্যান্ডে আক্রমণ করলো এবং ইংল্যান্ড দখল করে নিল। তখন মানে কি বলে, এই কথা বলতে গেলে অনেক দূর চলে যেতে হবে। আমরা যদি না যাই, জুলিয়াস সিজার যেখানে আক্রমণ করতো সেটাই জিতে যেত। তাহলে কি হলো যে 55 সালে কিন্তু কি হলো যে ইংল্যান্ডকে দখল করে নিল রোমানরা, নিয়ে রোমান সাম্রাজ্য গড়ে তুলল, সাম্রাজ্য শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইংল্যান্ড দখল করে নিল জুলিয়াস সিজার দখল করে নেওয়া হয়ে গেল রোমান সাম্রাজ্য, আধুনিক এক ইংল্যান্ডের দেখা পেল। যেমন আমরা বলতে পারি যে আমাদের ব্রিটিশরা অনেক ক্ষতি করে গেছে, কিন্তু পাশাপাশি কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু উন্নত করে দিয়ে গেছে। রেল লাইন, অন্যান্য জায়গাগুলো কিছু কিছু জায়গায় তারা ডেভেলপ করে দিয়ে গেছে তাদের নিজেদের স্বার্থে, আমাদের স্বার্থে না, তাদের স্বার্থে কাজগুলো করেছে যেগুলো আমাদের কাজে লেগে গেছে। যাই হোক, তো এই রোমান সাম্রাজ্য যখন গড়ে ফেললো, তখন ইংল্যান্ডকে সাজিয়ে আধুনিক একটা নগর করে ফেললো। তখনকার যুগের আধুনিক আর কি, সেই সময়ের মধ্যে থেকে ধরো ঘোড়ার গাড়ি টাড়ি এরকম যাওয়া শুরু হলো, এরকম একটা রাস্তাঘাট কিছু বানানো হলো, জঙ্গল কাটা হলো, মাঠ করা হলো। ওকে, এই যে জায়গাগুলো কিছু বাড়িঘর করা হলো, এগুলো মিলে হয়ে গেল ইংল্যান্ড, হয়ে গেল আধুনিক ইংল্যান্ড। রোমান সাম্রাজ্য শুরু হলো এখানে ইংল্যান্ডের মধ্যে। এইভাবে দেখা গেল যে রোমান সাম্রাজ্য চলল 55 বিসি থেকে 450 এডি। এডি মানে হচ্ছে আফটার ডেথ, যিশু খ্রিস্টের মৃত্যুর 450 বছর এডি, আফটার ডেথ। আর বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এই 450 পর্যন্ত রোমান সাম্রাজ্য চললো। এই পর্যন্ত আমরা তথ্যগুলো আপাতত মনে রাখি, তারপরে ঘটনাটা কী ঘটলো আমরা পরে দেখতেছি। এগুলো জাস্ট কী হলো যে খুব সিরিয়াসলি মনে রাখতে হবে এরকম না, এখান থেকে পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু বাকি পড়াগুলো পড়ার জন্য এই কথাগুলো কাজে লাগবে। ফাইনালি আরেকবার বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে এখন থেকে 7000 বছর আগে ইংল্যান্ডে কী ছিল, আদিম যুগ ছিল, প্রস্তর যুগ ছিল। তারপরে সেই প্রস্তর যুগ থেকে চেঞ্জ হয়ে একটা সময় মানে 2000 বছর পরে বা 3000 বছর পরে ব্রোঞ্জ যুগ হয়ে গেল। তারপরে আরও 1000-2000 বছর পরে লৌহ যুগ হয়ে গেল। এইভাবে আসতে তারপরে আসলো কি, লৌহ যুগে ছিল গল জাতি। এদের এই গল জাতির পরে কি আসলো, যে গল জাতির থেকে হয়ে গেল কেলস। কেন হলো, গল জাতি কথা বলতো কেল্টিক ভাষায়, যে কারণে হয়ে গেল কেলসরাই আবার কালের পরিক্রমায় ব্রিটন এবং সিমরন দুই জাতিতে ভাগ হয়ে গেল, এবং দুই জাতি মিলে একটা ওই এলাকারই যে ব্যাপারটা হলো সেটা যে ইংল্যান্ডের মতো ইংল্যান্ড নামকরণটা হয়ে গেল তখন থেকে। এই ইংল্যান্ডের 55 বিসি মানে যীশু খ্রিস্টের জন্মের 50 বছর আগে জুলিয়াস সিজার আক্রমণ করলো, দখল করে নিয়ে আধুনিক বা নতুন ইংল্যান্ড শুরু করে দিল, রোমান সাম্রাজ্য শুরু হলো। এই রোমান সাম্রাজ্য চললো 450 বছর পর্যন্ত। 450 বছরে কী হলো, আমরা সেখান থেকে গল্পের আরেকটা মরে যাব। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করে, তোমরা কিন্তু এটা পারতে হবে। এই যতটুকু বললাম এতটুকু যদি প্রশ্ন করা হয় যে কেল্টিকদের ভাষা কী ছিল, পারতে হবে। হ্যাঁ, তারপরে লৌহ জাতিরা মানে লৌহ যুগে কোন জাতি ছিল তোমাদের কিন্তু এর পারতে হবে। গল জাতি ছিল, গল জাতিদের ভাষা কী ছিল পারতে হবে, ঠিক আছে। তারপরে কী হলো যে রোমান সম্রাট জুলিয়াস সিজার কত সালে ইংল্যান্ড দখল করলো সেটা কিন্তু পারতে হবে। সো এই তথ্যগুলো তোমরা আপাতত মনে রাখো। এবার আমরা গল্পের আরেকটা স্টেজে চলে যাই। এইবার যে স্টেজে আমি যাব সেটা হচ্ছে আমরা গ্রামাঞ্চলে কিন্তু আমরা পুঁথি সাহিত্য পড়ে বা এটা শুনছি, পুঁথি সাহিত্য যে কীভাবে পড়ে, পুঁথি সাহিত্যটা কী তোমরা নিশ্চয়ই কালুগাজির পালা, তারপরে বেহুলা লক্ষিন্দরের পালা, ওকে, তারপর লাইলি মজনু, এগুলো তোমরা মানে এই যে পুঁথি সাহিত্যের যে এই গল্পগুলো এগুলো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। এগুলো আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে এখনও কিছু জায়গার মধ্যে পুঁথি আছে। গ্রামের কিছু লোক আছে যারা খুব বেশি শিক্ষিত তা না, হয়তো ক্লাস 5 পাস বা 6 পাস, কিন্তু ওই সময় তারা ছিল শিক্ষিত মানুষ, তাদেরকে সরকার বলা হয়।
তারা দেখবে রাতের মধ্যে গ্রামের মধ্যে থেকে পুঁথি খুব সুন্দর সুর করে গানের মতো করে পুঁথি সাহিত্যের মধ্যে গল্প বলতেছে, সেই গল্প শোনার জন্য গ্রামের লোকজন জড়ো হচ্ছে। এই পুঁথি সাহিত্যগুলো যেটা হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট, কিন্তু গ্রামের মধ্যে দেখবে যে রাত জেগে গল্প হয়, এমন গল্প হয় সারা রাত বা 7 দিন 8 দিনে গল্প শেষ হয় না, গ্রামের মধ্যে এগুলো হয়। এই গল্পে কোনো বই নাই, কোনো ভিত্তি নাই, কিন্তু গল্পগুলো হয়। এটা হচ্ছে আমি এখন থেকে আরও ধরো 30-40 বছর আগে এই ব্যাপারটা ছিল, তার আগে তো আরও ছিল। এখন এখানে আমি কেন এই কথাগুলো বলতেছি, তোমাদের মনে রাখতে হবে এখন থেকে সেই 450 সালের দিকে, আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের কথা বলতেছি, 450 সালের দিকে তখন এই অ্যারোপ্লেনও ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ট্রেন ছিল না, কিছু ছিল না। তখন মানুষকে কি করতো, যানবাহন ছিল, উট, তারপর হচ্ছে গাধা, ঘোড়া, এগুলোতে মানুষ চলাফেরা করতো। মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে কতক্ষণ লাগে, কত ঘন্টা লাগে, ঘন্টা হিসাব করতো না, হিসাব করতো যে কত দিনের পথ। এখান থেকে চিটাং যাবে, চিটাং গেলে কি হয়, চিটাং যাওয়ার পথ কত দিনের বলা হতো, যেটা হচ্ছে 20 দিনের বা 7 দিনের পথ বা 10 দিনের পথ, মানে হাঁটা পথে। তাহলে এই 7 দিনের পথ 10 দিনের পথ যদি যেতে হয়, একটা গ্রুপকে যদি যায় 7 দিন শুধু হেঁটে যাবে, কোনো কথা বলবে না কেউ কারোর সাথে, সেটা কেমন হয়ে যায়। এই জন্য তখনকার যুগে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হইতো, দূরের রাস্তা হইলে তাদের মধ্যে একটা স্টোরি টেলার ছিল, যিনি খুব চমৎকার করে গল্প বলতে পারতো। সে স্টোরি টেলার একজন গল্প ধরতো, সেই গল্পটা শেষ হইতে 2 দিন 3 দিন 4 দিন লেগে যেত, তারপর আর এক গল্প ধরতো, বা এমনও গল্প হইতো যে একটা গল্পে 6 মাস চলতো। ওকে, তোমরা জানো যে হোমারের যে হোমারের এলিয়টটা বিশাল একটা বই, যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে লিখছে। বিশাল বই, বিশাল বই। অন্ধ ছিল, হোমার ছিল অন্ধ, চোখে দেখতো না। যাই হোক, আমি ওই প্রসঙ্গে না যাই। আমি যেটা বলতেছিলাম যে তখনকার যুগে রাস্তা ছিল অনেক দূরের পথ। এই দূরের পথ তারা কী করতো, পায়ে হেঁটে যেত, ঘোড়ায় চড়ে যেত। এই পথগুলো যেতে তারা গল্প বলতো, মাঝখানে তাঁবু করতো, রাত হলে তাঁবু করতো, তাঁবুতে থাকতো, তাদের সাথে পশু থাকতো, পশু জব করে সে রান্না করে খেত। এইভাবে দূরের পথ তারা যাতায়াত করতো। সো এই কথাগুলো বলার মানে হচ্ছে এটা, যে আমরা যদি একটু দেখি যে এটা যদি মনে করি ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডের পাশেই হচ্ছে ইংলিশ চ্যানেল আছে। তোমরা জানো যে ইংলিশ চ্যানেল হচ্ছে পাশে, এই ইংলিশ চ্যানেল এই পাশে হচ্ছে ফ্রান্স, তাহলে হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ফ্রান্স। ওকে, আশেপাশে জার্মানি, ইটালি, এই দেশগুলো আছে। তো এখন দেখো যে ইংল্যান্ড আর ফ্রান্স এই দুটো দেশ, মাঝখানে ইংলিশ চ্যানেল। তাহলে এইখানে জার্মানি, তারপর অন্য যে দেশগুলো আছে, এই দেশগুলোর থেকে তখনকার যুগে কী ছিল, ডাকাত শ্রেণীর লোকজন ছিল। ডাকাত মানে ভয়ঙ্কর টাইপের, দস্যু টাইপের, বিশাল বাহিনী। তারা পুরো একটা দেশ বা পুরো একটা এলাকা দখল করে নিত, মানে ডাকাতির মতো। ওই এলাকা দখল করে নিয়ে ওই এলাকার যা ছিল সব কিছুই যে যা পারে নিতে পারতো। অর্থাৎ তখনকার সময় পশু যার বেশি, সেই ছিল বেশি বড়লোক। অর্থাৎ যার বাড়িতে দুম্বা বেশি, যার বাড়িতে উট বেশি, ঘোড়া বেশি, গরু বেশি, ছাগল বেশি, তারাই হচ্ছে বেশি ধনী মানুষ। এই এলাকা থেকে এই 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 লোকজনগুলো, ইউরোপের আর কি দক্ষিণ দিকের যে লোকগুলো, এই দক্ষিণ দিকের লোকগুলো, এরা ছিল দুর্ধর্ষ টাইপের লোকগুলো। এদের এই ছোটো ছোটো অনেকগুলো গোত্র বা জাতি ছিল। এই জাতিদের কোনো একটা জাতির নাম ছিল অ্যাংলিস, কোনো জাতির নাম জুটস, কোনো জাতির নাম স্যাক্সনস। এগুলো বিভিন্ন জাতি, বাট এরা কী করতো, যে একই রকম ছিল, মানে একই রকম মানসিকতার। এই জাতিগুলো তারা চিন্তা করলো, তারা কোনো সময় ভাবলো যে এইখানে ইংল্যান্ডের মধ্যে থেকে কি আছে, যে ওই রোমান সাম্রাজ্য যখন চলছিল তখন ইংল্যান্ডের মধ্যে থেকে কি আছে, ধন সম্পদ আছে অনেক। তো এইখান থেকে যদি ইংলিশ চ্যানেলটা পাড়ি দিয়ে এখানে যাওয়া যায়, তাহলে এই ধন সম্পদ বা হ্যান ত্যান সবই তারা দখল করে নিতে পারবে, বা ওই দেশটা দখল করে নিতে পারবে। এরা তখন এখান থেকে এই পায়ে হাঁটা পথে এই যে ইংল্যান্ডে যাত্রা করলো। তাহলে যাত্রা করলো কারা, অ্যাংলিশরা, জুটসরা, স্যাক্সনরা, এরা যাত্রা করলো। এই যাত্রা পথে এরা যাচ্ছে কি, পায়ে হেঁটে বা ঘোড়ায় বা উটের মধ্যে চড়ে বিশাল ভবনে যাচ্ছে। যায়, একদিন যায়, রাতে তাঁবু করে থাকে, আবার একদিন যায়, তাঁবু করে থাকে, এরকম করে যায়।
ওই যে যাওয়ার সময় কি হয়, যে আগে কি বললাম জানলাম আমরা যে একটা গল্প বলতো, একজন স্টোরি টেলার ছিল, বড় বড় গল্প বলতো, এই গল্প বলবে পুরো রাস্তা শেষ করতো। তখন এরাও বিভিন্ন ধরনের গল্প বলার জন্য লোক ছিল, তারা গল্প বলতো, যেত, চলতো। এই গল্পগুলো কী হতো যে এরা সাথের মধ্যে থেকে কিছু বই নিয়ে গল্প করতে করতে সেই যাত্রা করলো, করার পরে ইংলিশ পাড়ি দিয়ে এই ইংল্যান্ডের, তখনকার যে আধুনিক ইংল্যান্ড ছিল, এটা দখল করে নিল, যুদ্ধ করলো এদের সাথে, যে যুদ্ধ করে দখল করলো। যুদ্ধ করে দখল করা সহজ হতো না, তখন ওই যে রোমান সাম্রাজ্যের যারা ছিল, তখন ওখানে কী হলো, নিজেদের মধ্যে থেকে জাতিগত অনেক বিভেদ ছিল, ছোটো ছোটো মানে গৃহযুদ্ধের মধ্যে ছিল, ছোটো ছোটো অনেক বিভেদ ছিল, জাতি ছিল। এক জাতি আর এক জাতিকে সহ্য করতে পারতো না, পথে ঘাটে দেখালে মেরে ফেলতো, এ ওকে মারতো, ও ওকে মারতো। তখন মারা মানে কি, খুন করে ফেলা, এরকম ছিল। তীর দিয়ে মারতো, বিষ দিয়ে মারতো। এই সুযোগটাই এরা নিয়ে নিয়েছে, এই ইংলিশ, জুট, স্যাক্সনস এরা গেছে, যে তাদের এই জাতিগত যে দাঙ্গা ছিল, সন্ত্রাস ছিল, সেগুলোর মধ্যে থেকে এরাও যুদ্ধ করলে ওরা 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 কেউ ইউনাইটেড হয় নাই, ওরা ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে সবাইকে এরা মেরে টেরে ফেলছে। যারা ছিল তারা, যারা শক্তিশালী তারা পালিয়ে গেছে, অন্য দেশে পালিয়ে গেছে। আর যারা ছিল তারা এদের এই ইংলিশ, স্যাক্সন, জুটস এদের দাস হিসেবে ইংল্যান্ডে থেকে যায়। তাহলে এই ঘটনা ঘটলো এখন থেকে 400 বছর আগে, মানে 400 বছর, 450 যে খ্রিস্টাব্দ, সেই সময় এই ঘটনা ঘটলো যে এই ইংল্যান্ডটা দখল করে নিল ইংলিশ, স্যাক্সন, জুটস, এরা ইংল্যান্ড দখল করে নিল 450 সালে। নিয়ে যারা অনেকেই এদের পালিয়ে গেল, আর যারা ছিল তারা এদের দাস হিসেবে সেখানে থেকে গেল। তাহলে এরা যে এই যে ইংলিশ, স্যাক্সন, জুটস, এরা তাহলে ইংল্যান্ড দখল করলো 450 সালে। 450 সালে দখল করলো, কিন্তু এদের সাথে ইংরেজি সাহিত্যের কি সম্পর্ক? এদের সাথে ইংরেজি সাহিত্যের সূত্রপাত সম্পর্ক হচ্ছে এই যে এরা গেল, এই যে পথ দিয়ে গেল, ইংল্যান্ডে তখনকার সময় কোনো বই পুস্তক ছিল না, বা পুস্তক থাকলেও সেগুলো খুব একটা নাম পাওয়া যায় না। এরা যাওয়ার সময় সাথে যে কিছু বই, বড় বড় বই, হ্যাঁ, গল্পের বই, যে গল্পগুলো এদের বিভিন্ন জায়গায়, এরা তো যাযাবর জাতি, বিভিন্ন জায়গায় যেত, এরা গল্পগুলো, এরা বইগুলো সাথে নিয়ে যেত। এই কিছু বই এরা এই দেশে নিয়ে যায়, এই যাওয়ার সময় সাথে সাথে এদের সাথে কিছু বই যায়। এই বইগুলো কে লিখেছে, মানে বইগুলো লেখকের যে নাম, লেখকের কোনো নাম ছিল না, বিকজ এই নামের কোনো দরকার ছিল না, গল্পটা ভুলে না যায় যেন, সেই জন্য লিখে রাখা। এই জন্য কোনো নাম লেখে নেই, জাস্ট গল্পটা ছিল। এই গল্পের বইগুলো নিয়ে তারা এখানে চলে যায় 450 সালে। তাহলে সাহিত্যের সম্পর্কটা হচ্ছে এই যে ইংলিশ, স্যাক্সন, জুটসের যাযাবর জাতি, এরা যে বইগুলো ইংল্যান্ডে নিয়ে গেল, এই বইগুলো হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম বই। এরা যে এই বইগুলো রাখলো এবং সেই বইগুলো যেখানে পড়লো মানুষ, এইটি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম গ্রন্থ, ওখানে যা উপস্থাপন শুরু হলো। এই জন্যই ইংরেজি সাহিত্যের সূত্রপাত হচ্ছে 450 সাল। ঠিক আছে বন্ধুরা, এটা আমাদের আলোচনা, এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 450 সাল থেকে তাহলে ইংরেজি সাহিত্য শুরু হলো। তাহলে এইটা ওল্ড ইংলিশ পিরিয়ডে শুরু হলো কবে? 450 সাল। 450 থেকে চললো কতদিন? 1066 সাল। এই 450 থেকে 1066 সালে চললো, এই সময়টা হচ্ছে কি বলা হয়? ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে এটা আরেকটা নাম কি? এই যে ইংলিশ, স্যাক্সন, জুটস এরা যে দখল করলো এই জায়গাটায়, এই জন্য একে ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড, অথবা এটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন এজ। ক্লিয়ার? তাহলে শুরু এখানে। এখন এই সময়টা 450 থেকে 1066 সাল, এই সময়টাকে আমরা সাহিত্যে আলোচনা শুরু করব এখান থেকে। তাহলে এরা কি বললো যে ইংলিশ, স্যাক্সন, জুটস এরা সাথে কিছু বই নিয়ে গেল, ওই বইগুলো দিয়ে ইংলিশ সাহিত্য শুরু হলো। সেই বইগুলোর নাম কি ছিল, এখান থেকে আমাদের আলোচনা শুরু করে আমরা দিতে পারি। এই যে সাথে যে গেল, মানে বই নিয়ে গেল, এই বইগুলো কিন্তু যে বইগুলো ছিল তোমাদের A to Z সব বই মনে রাখার দরকার নাই, পরীক্ষা আসে না। এখান থেকে 2-1টা বই পরীক্ষা আসে, আমি সেই 2-1টা বইয়ের নাম বলবো, ওই 2-1টা বই তুমি শুধু মনে রাখবে, বইয়ের নামগুলো মনে রাখবে আর কয়েকটা তথ্য মনে রাখবে। এর মধ্যে থেকে, এই সময়ের মধ্যে থেকে আমরা 2 ভাগ করে নেব এটাকে।
এই সময়টাকে দুই ভাগ করে নেই। হ্যাঁ, এর একটা হচ্ছে প্রি ক্রিশ্চিয়ান এজ। ক্রিশ্চিয়ান এজ মানে ওরা তো গেল, যার পরে ওদের তো একটা কি বলে যে আদিম একটা ধর্ম ব্যাপারটা ছিল, ওটা নিয়ে গেল ওখানে। মানে কি ক্রিশ্চিয়ান এজ তখন শুরু হয় না ইংল্যান্ডে, তাহলে সেটা হচ্ছে প্রি ক্রিশ্চিয়ান এজ। তারপরে একসময় সেখানে ক্রিশ্চিয়ান এজে শুরু হলো, ক্রিশ্চিয়ান এজে শুরু হলো। হ্যাঁ, ক্রিশ্চিয়ান এজ। তাহলে একটা হচ্ছে প্রি ক্রিশ্চিয়ান এজ, মানে ক্রিশ্চিয়ানিটি যখন শুরু হয়নি সেটা এই 450 থেকে 80 মধ্যে। একটা হচ্ছে ক্রিশ্চিয়ান এজ। প্রি ক্রিশ্চিয়ান এজ হচ্ছে কত? 450 থেকে 650। এই সময়টা হচ্ছে ক্রিশ্চিয়ান মানে রিলিজিয়ন শুরু না হওয়ার, মানে শুরুই হয় নাই সেই সময় আর কি। এই সময়টা 450 থেকে 650, আর এটা হচ্ছে 650 থেকে 1060 হচ্ছে ক্রিশ্চিয়ান এজ। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এই যে সময়টা 450 থেকে 650, এই সময়ের মধ্যে কিছু বইয়ের নাম পাওয়া গেল। এই বইগুলোর মধ্যে 1 নম্বর বই হচ্ছে বিয়লফ। নাম্বার 2 হচ্ছে দ্য সিফেয়ারার। বইগুলোর নাম তোমাদের শিটে দেওয়া আছে, লিখতে হবে না, জাস্ট দেখে যাও। এই বইগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য ওয়ান্ডারার। ওকে, এই বইগুলোটার নাম হচ্ছে ওয়াইফস কমপ্লেইন্ট। ঠিক আছে, অন্তত আমি যেটা করি সেটা হচ্ছে 4টা বইয়ের নাম বলি, এই 4টার নাম যেন মনে রাখে, 4টা বইয়ের নাম মনে রাখতে বলি। এর বাইরে সাধারণত প্রশ্ন পরীক্ষায় থাকে না। বইয়ের মধ্যে অনেক নিয়ম দেওয়া আছে, আমার বইটার মধ্যে অনেক বই দেওয়া আছে। 4টা ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে বিয়লফ, দ্য সিফেয়ারার, ওয়ান্ডারার, দ্য ওয়াইফস কমপ্লেন্ট। এইগুলো দিয়ে বলতে পারে যে এটা কোন যুগের বই। ওকে, এটা একটা। আর 2 নম্বর যেটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে এখান থেকে, সেটা হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য সিফেয়ারার, হু ইজ দ্য অথর অফ দ্য ওয়ান্ডারার, হু ইজ দ্য অথর অফ বিয়লফ। মানে এই বইগুলোর লেখকের নাম কি? বন্ধুরা, আমি যখন বললাম যে ওই যে দীর্ঘ পথ যাতায়াত করলো, কিছু বই সাথে নিয়ে গেল, তখন কিন্তু কি ছিল যে এই বইগুলো কে লিখছে এটা কিন্তু জরুরি ছিল না। জরুরি ছিল তাদের গল্পটা মনে রাখা বা একটা জায়গায় লিখে রাখা। তারা যেভাবেই হোক, যে কাউকে দিয়ে হোক, এই গল্পগুলো লিখে রেখেছে। এই জন্য এই বইগুলো কে লিখছে সে রাইটারের নাম আজও খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এই বইগুলোর লেখকের নাম নেই। তাহলে যদি আসে যে হু ইজ দ্য অথর অফ বিয়ল বা অমুক তমুক, তখন দেখবে যে একটা অপশন দেওয়া থাকবে অ্যানোনিমাস। হ্যাঁ, শিরোনামহীন বা কে লিখছে সেই নামহীন। হ্যাঁ, অ্যানোনিমাস হবে উত্তর। আর এখান থেকে বিয়লফ সম্বন্ধে কিছু তথ্য তোমাদের মনে রাখতে হবে। সেই তথ্যগুলো একটু তোমরা খেয়াল করবে। তথ্যগুলো আমি তোমাদেরকে শিট যখন ধরবো, শিট থেকে তোমাদেরকে এক এক করে সবই বলবো, তথ্যগুলো কী আছে একটু একটু বলে দেবো, তোমরা সেটা লিখে রাখবে, কাজে লাগবে। আমি সেটা এই তথ্যগুলো পরে আসছি। এখন আমি তোমাদেরকে যেটা করব, আমরা আলোচনা বলতে থেকে যেটা বললাম যে বুকস অ্যান্ড অথর্স, এই জায়গা থেকে 6 থেকে 7টা কোশ্চেন আমাদের থাকে বা 5টা কোশ্চেন থাকে। আর এজ বা পিরিয়ড, এখান থেকে 1 থেকে 3টা প্রশ্ন থাকে। আমরা প্রথমে এজ বা পিরিয়ডটা শর্টকাট, সব এজের নামগুলো, সালগুলো একটু মনে রাখবো, তাহলে এখান থেকে 1 থেকে 3 নাম্বার আমরা পাবো। তারপরে আমরা এরপরে এই যে বিয়লফ যা আছে, এই বইয়ের নামটা যা আছে, এগুলো সবই আমরা পরের স্টেপে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন এক পলকে আমরা এটা দেখে নিই যে এজের নামগুলো কী কী আছে। ওকে বন্ধুরা, এজের নাম আসলে অ্যাকচুয়ালি বলতে তোমাদের শিটের মধ্যে দেয় আছে। এটা আমি যদি নাও বলি তাও তোমরা পারবে। আমার মনে হয় যে সরাসরি এখানে আমরা আলোচনায় থাকি, সেটাই ভালো। এজের নামগুলো তারপরে তোমাদেরকে একবার বলে দেই। তোমরা দেখো যে ফার্স্ট পেজেই তোমাদের এজের নামটা বলা আছে। তারপর আমাকে বলি, তাহলে কি হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা এটা কি বলি আমরা অ্যাংলো স্যাক্সন, হ্যাঁ, বা অ্যাংলো স্যাক্সনস পিরিয়ড। হ্যাঁ, এটা হচ্ছে 450 থেকে
1066, এটা মনে রাখবে। এটা কিন্তু দুই ভাগ আছে, একটা প্রি ক্রিশ্চিয়ান এজ আর একটা হচ্ছে ক্রিশ্চিয়ান এজ। হ্যাঁ, প্রি ক্রিশ্চিয়ান এজ হচ্ছে 450 থেকে 650, এখানে তো মনে রাখবে যে এর মধ্যে দুইটা ভাগ, প্রি ক্রিশ্চিয়ান এজ 450 থেকে 650 আর ক্রিশ্চিয়ান এজ হচ্ছে 650 থেকে 1066। এটার পরে যেটা আসতেছে ওল্ড ইংলিশ পিরিয়ডের পরে আসতেছে রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড, হ্যাঁ, এটা নিয়েও কথা হবে। রেনেসান্স পিরিয়ড মানে, রেনেসান্স মানে কি? রিবার্থ। এটা নিয়েও কথা হবে ইনশাল্লাহ। এই রেনেসান্স পিরিয়ড কবে থেকে কবে? এই যে না, এটা রেনেসান্স না, সরি, এটা আমার একটা মিস্টেক হয়েছে, এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, এটা পরে কি আসবে? মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড রেনেসান্স এর পরে। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড, তারপরে কি? মিডল ইংলিশ পিরিয়ড। হ্যাঁ, মধ্যযুগ। এইটা যেমন দুই ভাগ ছিল, এটা আবার তিন ভাগ আছে। হ্যাঁ, কি কি? এর তিন ভাগের মধ্যে একটা হচ্ছে অ্যাংলো নরম্যান, অ্যাংলো নরম্যান পিরিয়ড। হ্যাঁ, এটা হচ্ছে 1066 থেকে 1340। এটা হচ্ছে অ্যাংলো নরম্যান। এই সাল কিন্তু তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, অ্যাংলো নরম্যান পিরিয়ড। আমি যতগুলো সাল এখন বলবো এগুলো শিটে দেওয়া আছে, যাই দেয়া থাক, এখন যখন তোমরা যারা ক্লাস করতেছো প্রতিটা ক্লাসে পড়া ক্লাসে কমপ্লিট করে ফেলবে, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবে, এবং সেই ক্লাসগুলো করার সময় যা দেওয়া হবে সেটা পড়াটা যেন ওইখানেই কমপ্লিট হয়ে যায়। এরপরে খালি রিভিশন দেবে শিট থেকে। শিট অবশ্যই আরও থাকবে, কিন্তু এখানে জোর দিবে। তারপরে 2 নম্বর হচ্ছে এজ অফ চসার। এজ অফ চসার, আমাদের বাংলা সাহিত্যেও একজন সাহিত্যিকের নামে একটা যুগ আছে, ইংরেজি সাহিত্যেও একজন ব্যক্তির নামে একটা যুগ আছে। হ্যাঁ, সাহিত্যের যুগ আছে, যেমন এজ অফ চসার। আমাদের বাংলা সাহিত্য শ্রী চৈতন্যদেব। এজ অফ চসার কত সাল থেকে কত সাল? 1340 সাল থেকে 1400 সাল, এই 60 বছর হচ্ছে এজ অফ চসার। কেন এজ অফ চসারের নামে কেন যুগ হইল? তিনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি ছিল এবং অত্যন্ত ওই সময়ের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ ছিল এবং সবচেয়ে মানে প্রসিদ্ধ সাহিত্য রচনা করতেন। সেই বিষয়ে আমি পরে কথা বলবো। 3 নম্বর হচ্ছে ব্যারেন এজ। ব্যারেন এজ বা এটাকে বলা হয় ডার্ক এজ। ব্যারেন এজ বা ডার্ক এজ, অন্ধকার যুগ। বাংলা সাহিত্যে যেমন একটা অন্ধকার যুগ আছে, অন্ধকার যুগ বাংলা সাহিত্যে কত? 1200 থেকে 1350, 150 বছর। ইংরেজি সাহিত্য খুব মজার ব্যাপার যে এই 150 বছর একটা আছে, সেটা হচ্ছে অন্ধকার যুগ। সেটা হচ্ছে এই 1400 থেকে 1550 বলা হয় বা 58 বলা হয়, কেউ বলে 50, কেউ বলে 58। তাহলে এই মিডল ইংলিশ পিরিয়ড 3 ভাগ, একটা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড 1066 থেকে 1340, এজ অফ চসার হচ্ছে 1340 থেকে 1400, ব্যারেন এজ হচ্ছে বা ডার্ক এজ হচ্ছে 1400 থেকে 1550। সো আমরা ইংলিশ পিরিয়ড থেকে, তোমরা অবশ্যই এটা লিখে রাখবে, মনে রাখবে। আমরা তারপরে দেখি এরপরে এজটি কি আছে। তাহলে তোমার গেল এটা মিডল ইংলিশ পিরিয়ড। তারপরে আসে তোমার রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, ওকে। রেনেসান্স মানে হচ্ছে রিবাত, একটু আগে বললাম, ইটালিয়ান শব্দ। যাই হোক, রেনেসান্স পিরিয়ড এটা হচ্ছে কবে থেকে কবে? এটা হচ্ছে তোমার, ওটা ছিল কত? মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1550 বা 1558, আর এইটা হচ্ছে 1500, কেউ বলে 1500, কেউ বলে 1558, এখান থেকে 1660। এই সময়টা হচ্ছে রেনেসান্স পিরিয়ড, 1660 পর্যন্ত রেনেসান্স পিরিয়ড। এটা ভেরি ইম্পর্টেন্টলি এটা 4 ভাগে বিভক্ত। এর একটা হচ্ছে এলিজাবেথেন পিরিয়ড, এলিজাবেথেন পিরিয়ড। একটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড। তারপরে একটা হচ্ছে ক্যারোলাইন এজ, ক্যারোলাইন, ক্যারোলাইন পিরিয়ড বা ক্যারোলাইন এজ। আর একটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, কমনওয়েলথ পিরিয়ড। বন্ধুরা, এখানে যেটা মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে যে এই সালগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে। যে বলবে, পরীক্ষা বলবে যে হুইচ এজ ইজ দ্য লেটেস্ট
ইন ইংলিশ লিটারেচার। বলবো নিচের কোনটি লেটেস্ট, মানে এই চারটাই অপশনে দিল, এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজ, কমন এজ, কোনটা লেটেস্ট। ঠিক আছে, তখন তোমাকে জানতে হবে কোনটা আগে কোনটা পরে, জানতে হবে কোনটা কত সাল, আবার সালে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তাহলে এলিজাবেথান এজ হ্যাপেন্স হোয়েন, কখন ঘটে, তাহলে কী হবে ওই সালটা মনে রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড হচ্ছে 1500 সাল থেকে 1660 পর্যন্ত। এই সময়ের মধ্যে চারটা এজ আছে, সাব এজ আছে। সাব এজগুলোর মধ্যে এলিজাবেথান হচ্ছে 1500 থেকে 1603, এই সময়টা হচ্ছে এলিজাবেথানের সবচেয়ে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এই এজের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাইটারদের জন্ম হয়, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। জ্যাকোবিয়ান এজ আসো, জ্যাকোবিয়ান এজটার নাম কেন হইল? তখন এলিজাবেথান এজটা করা হয় কার নাম অনুসারে? আমরা জানি যে কুইন এলিজাবেথ অন, তার নাম অনুসারে এটা করা হয় এলিজাবেথান এজ। তার সন্তান হচ্ছে জেমস, তার সন্তান ছিল চার্লস, তো তাদের নাম অনুসারে কি হয় এজগুলোর নাম হয়। তাহলে তার একটা সন্তান ছিল জেমস, জেমসের নাম অনুসারে হয় জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজ হচ্ছে তোমার 1603 থেকে 1625, এটা জ্যাকোবিয়ান এজ। ক্যারোলাইন এজ নামটা হলো প্রিন্স চার্লসের নাম অনুসারে, এটা হচ্ছে 1625 থেকে 1645, 1625 to 1645। এরপর কমনওয়েলথ পিরিয়ডটা কেন হলো? যে ওই সময় কী হলো, যে কলোনিয়াল যে যুগটা সৃষ্টি হলো, অর্থাৎ ইংল্যান্ড বিভিন্ন দেশকে যখন দখল করে নিচ্ছিল, আমাদের যে দেশ দখল করে নিল ইংল্যান্ড, সেই সময়টার ঘটনা। এরকম অনেকগুলো দেশ দখল করে নেয়, সেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। সেটা হচ্ছে 1645 থেকে 1660, এই সময়টা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। তো বন্ধুরা, তোমাদের রেনেসান্স পিরিয়ডের এই তারিখটাও মনে রাখতে হবে, আবার এই চারটারই মনে রাখতে হবে, কোনটা আগে কোনটা পরে সেটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এই গেল আমাদের রেনেসান্স পিরিয়ড। দেন রেনেসান্স পিরিয়ডের পরে আমরা কোন পিরিয়ড পাবো সেটা আমরা চলে আসি, সেটার নাম হচ্ছে, মুছে দেই, রেনেসান্স পিরিয়ডের পরে আমরা পাবো নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা জাস্ট একটু মনে রাখো যে নিও ক্লাসিক্যাল কেন হলো। নিও মানে যে নিউ, ক্লাসিক্যাল মানে যে কি ঐতিহ্যগতভাবে সমৃদ্ধশীল, হ্যাঁ, যেটা চিরন্তন, সেটা হচ্ছে ক্লাসিক্যাল। সো ক্লাসিক্যাল লেখা কোনটা ছিল? হোমারের ইলিয়ড ছিল, তারপরে সেনেকার থাইস্টিস ছিল, এরা ক্লাসিক্যাল ছিল। এরা জাস্ট কি যে এরা যে সাহিত্যের যে নিয়ম কারণ, যে ডিসিপ্লিন, সেগুলো মেনটেন করে লেখা হতো। সেগুলোর মধ্যে লাভ ছিল, ট্রু লাভ তো বোঝাই, তো ট্রু লাভ ছিল সেইখানে সাহিত্যের মধ্যে থেকে। আর এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এখানে খেয়াল করো যে নিও ক্লাসিক্যাল কেন হইলো। এটা হচ্ছে যে নতুন করে ওই ক্লাসিক্যাল লেখাগুলোর, মানে ক্লাসিক্যাল যে ধাঁচের লেখাগুলো হতো, সেই ধাঁচের লেখাটা আবার নতুন করে শুরু করে দেওয়া হলো। মানে ওই স্টাইলে লেখে, কিন্তু ওই স্টাইলে লিখলেও লেখার মধ্যে অনেক বিস্তর মানে ফারাক থাকে। হ্যাঁ, সেটা কীরকম, যে ওই সময় যে লাভ ছিল, এই লাভ কী হতো, যেমন ধরো লাইলি মজনুর যে প্রেম, শিরি ফরাদের যে প্রেম, এই প্রেমগুলো ছিল কি, যে একদম তুমি বলতে পারো ট্রু লাভ। এই যুগে এসে দেখা গেল যে এই সময় এসে সেই স্টাইলেই লাভটা আছে, কিন্তু ট্রু লাভ নাই। অর্থাৎ নায়ক নায়িকাকে বলতেছে যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, অমুক তমুক, এই ধরনের কথা বলতেছে। কিন্তু যখন নায়িকা চলে যাচ্ছে তখন বলতেছে যে মানে কি হলো, যে কি বলো, ঠিক আছে টাটা, তুমি যাও, তুমি ছাড়াও আমার জীবন চলবে, কোনো সমস্যা নাই। মানে যেটা হয় যে এটা ফ্যাব্রিকেটেড যে লাভটা থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে বোঝাচ্ছে যেটা, সেটা ভিতরে নাই। এই যে ডুপ্লিকেসিটা ভিতরে থাকে, সেটি হচ্ছে এখানকার বলা হয় নিও ক্লাসিক্যাল এজ, মানে ক্লাসিক্যাল ধাঁচের লেখা কিন্তু ক্লাসিক্যাল না। ওকে, আমার মনে বুঝতে পারছো। যাই হোক, নিও ক্লাসিক্যাল এজের মধ্যে যে আমরা এটা কবে থেকে কবে পাবো, তাহলে ওটা ছিল 1660, শেষ হলো কত, 1660 শেষ হলো আমাদের রেনেসান্স পিরিয়ড। এটা শুরু হলো 1660 থেকে চললো 1785, অর্থাৎ 1660 থেকে
85 সাল, এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল এজ, এই সময়টা চললো। এই আমরা রেনেসান্স পিরিয়ডে দেখলাম 4টা ডিভিশন আছে, সাব ডিভিশন আছে। এরকম নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মধ্যে আমরা দেখব যে 3টি সাব ডিভিশন আছে। এর একটি হচ্ছে, 3টির মধ্যে একটি হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড এটা কবে থেকে কবে হয় এটা খেয়াল করতে হবে। এইটা হচ্ছে 1660 থেকে 1700 সাল, হ্যাঁ, একদম কাটাকাটায় 1660 থেকে 1700, এই সময়টা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড। ওকে বন্ধুরা, দেন 2 নাম্বার হচ্ছে অগাস্টান পিরিয়ড। হ্যাঁ, অগাস্টান, AUGUSTAN, অগাস্টান পিরিয়ড। এই সময়টা হচ্ছে 1700 টু 1745, 1700 সাল থেকে 1745 সাল, এটা হচ্ছে অগাস্টান পিরিয়ড। এই পিরিয়ডটাকে আবার আরেকটা নাম বলা হয়, কারণ তোমাকে দূরে জানতে হবে, পরীক্ষা যদি আসে যে হুইচ এজ ইজ কল্ড এজ অফ পোপ, পোপের যুগ কোনটাকে বলা হয়, তাহলে এই অগাস্টান পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে এজ অফ পোপ। আলেকজান্ডার পোপ ওই সময় ছিল খুবই জনপ্রিয় রাইটার, তার নামেও এটা বলা হয় যে এজ অফ পোপ। তাহলে অগাস্টান পিরিয়ড অথবা এজ অফ পোপ। এইখানে আরেকটা আমরা পাই, সেটার নাম হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এজ অফ সেন্সিবিলিটি, এটারও আরেকটা নাম আছে, অথবা এজ অফ জনসন। বানানটা খেয়াল করতে হবে, জনসন, JOHN। এই যে এইচ আছে, এইচ দিলে একজন রাইটার হবে, আর যদি এইচ না দাও তাহলে আরেকজন রাইটার হয়ে যাবে। ওকে, তাহলে এজ অফ জনসন, এইটা সময়টা হচ্ছে কবে, 1745 থেকে 1785, এই সময়টা হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি অর দ্য এজ অফ জনসন। এই জনসনের এইচ দিলে, এটা হচ্ছে ডিকশনারি যে জনসন লিখছে সেটা হচ্ছে এইচ দেয়াটা, আর যদি এইচ না থাকে, জনসন থাকে, JON, এইচ নাই, সেটা হচ্ছে ভলপনি যে লিখছে সে রাইটার। তো আমরা নিও ক্লাসিক্যাল এজের ক্লাসিফিকেশন দেখলাম, এজ ক্লাসিফিকেশন দেখলাম আমরা। এটা মুছে দিচ্ছি, এগুলো তোমাদের মনে রাখার দায়িত্ব, যেভাবে বলছে মনে রাখবে। নিও ক্লাসিক্যাল এজ তাহলে শেষ হলো 1785 সালে। এখন আসো ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি আমরা, রোমান্টিক এজ। এরপরে কি এজ, রোমান্টিক এজ। রোমান্টিক এজ শুরু হলো কবে, 1798 টু 1832, এই সময়টা হচ্ছে রোমান্টিক এজ, 1798 থেকে 1832 সাল। এখন তোমার মনে একটা প্রশ্ন আসবে, প্রশ্নটা কি, প্রশ্ন আসবে এরকম যে এর আগে যে আমরা দেখলাম নিও ক্লাসিক্যাল এজ, যেটা দেখলাম নিও ক্লাসিক্যাল শেষ হলো 1785 সালে, কিন্তু এটা শুরু হলো 1798 সালে। তাহলে 85 থেকে 98, এই মাঝখানে সময়টা গেল কোথায়, এই সময়টা গেল কোথায়, এইটা একটু খেয়াল করতে হবে। যে এই রোমান্টিক এজের ক্ষেত্রে ওখানে একটা ছোট্ট ঘটনা ঘটে, সেটা হচ্ছে তোমরা জানো যে ফ্রেঞ্চ রেভলিউশন বলে একটা কথা আছে। ফ্রেঞ্চ রেভলিউশন, তোমরা নামটা শুনেছো হয়তো, ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন, হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয় কবে, এটা তোমাদের মনে রাখতে হবে, আরও অনেক তথ্য মনে রাখতে হবে এখান থেকে। সেটা হচ্ছে 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন হয়। কিসের ভিত্তিতে ফ্রেঞ্চ রেভলিউশন হয়, তাহলে আমাদের ওই ইয়েসটা শেষ হলো কবে, ওই ইয়েসটা শেষ হলো 1785, আর এটা শুরু হলো কবে, ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হলো কবে, 1789। কেন এই যে 85 থেকে 4 বছর, এই 4 বছর গ্যাপটা কী করে হলো এখানে, সেইটা মনে রাখবে।
ফ্রেঞ্চ রিভলিউশন তো শুরু হলো মানে এই যে গৃহযুদ্ধের মতো, এটা শুরু হলো 1789 সালে, কিন্তু এটা তো ওই দিনই শুরু হয় না, এটার রেসটা শুরু হয়েছে আরও আগে। এই 1785 সাল থেকে ফ্রেঞ্চ রিভলিউশন যে কারণে হয় সেটা সূত্রপাত হয় এখান থেকে, কিন্তু যুদ্ধ শুরু হয় এখান থেকে 1789 সাল থেকে এই গৃহযুদ্ধটা শুরু হয়। আচ্ছা, এখানে খেয়াল করো, যেটা হচ্ছে শুরু হচ্ছে কি নিয়ে, তিনটা বিষয়ের উপরে নিয়ে, তিনটি বিষয়ের ভিত্তি করে ফ্রেঞ্চ রিভলিউশন হয়। একটা হচ্ছে ফ্র্যাটার্নিটি, দুই নম্বর হচ্ছে ইকুয়ালিটি, এটা হয়ে গেল। আচ্ছা, আমি তোমাদেরকে এটা ডিটেল আর বলে দেবেনি, জাস্ট সালটা একটু মনে রাখো, আমি এগুলো নিয়ে ডিটেল আবার আসতেছি তোমাদের সাথে। তিনটি বিষয়ের উপরে হয়, সেটা কি? এটা হয় 10 বছরের, যুদ্ধটা হয় কত বছরের? ফ্রেঞ্চ রিভলিউশন হয় কত বছরের জন্য? 10 বছরের জন্য। তোমাদের জাস্ট একটু হিন্টস দেই, সেটা হচ্ছে তখনকার ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই। ষোড়শ লুই এই রাজা ছিল খুবই অত্যাচারী একজন রাজা। ষোড়শ লুই যতখানি অত্যাচারী ছিল, তার স্ত্রী ছিল তার থেকে বেশি অত্যাচারী। এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইংল্যান্ড থেকে যারা ফ্রান্সে পড়াশোনা করতে যেত, তাদেরকে ফ্রান্স নানানভাবে নিগৃহীত করত, নিপীড়িত করত। এক্ষেত্রে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে থেকে দেখা গেল যে তাদের যে ভ্রাতৃত্ব বন্ধন, তাদের যে বন্ধুত্ব, এগুলোর মধ্যে বিরাট একটা ফাটল সৃষ্টি হলো, এবং এগুলো সবই হলো কিসের বিরুদ্ধে? এ সবই হলো রাজার বিরুদ্ধে। ষোড়শ লুইয়ের কারণে এটা হচ্ছিল। এই জন্য উভয় দেশের, লুইয়ের পক্ষের একটা গ্রুপ ছিল, লুইয়ের বিপক্ষে একটা গ্রুপ ছিল। এই পক্ষের বিপক্ষের দুই গ্রুপের মধ্যে থেকে যে সংঘর্ষ, এটাই হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। এটা চলে 10 বছর ব্যাপী। এটার শুরু হয় 1789 সালে এবং এটা শেষ হয় 1799 সালে। এই 10 বছর তোমাদের মনে রাখতে হবে। 1789-তে শুরু হয়, 1799-তে শেষ হয়। আমি তোমাদের এই ফ্রেঞ্চ রিভলিউশনের ডিটেল জিনিসটা শীটের সময় তোমাদের একটা ডিটেল বলে দিব যে এখানে কি থাকে। তাহলে তোমার মনে রাখবে যে ষোড়শ লুইয়ের সময় ঘটনাটা ঘটে, 10 বছরব্যাপী শুরু হয় 1789 সালে, শেষ হয় 1799 সালে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 1789 সালে শুরু, 1799 শেষ, তাহলে এই রোমান্টিক এজ শুরু হয় 1798 সালে। কেন 1798 সালে, 1799 সালে শেষ হলে 98 সালে শুরু হলো কীভাবে? আমি এইটাতে শুরু করি। তোমাদের ফ্রেঞ্চ রিভলিউশনটা আমি যখন ভিতরে আলোচনা করবো তখন আবার সেই জিনিসগুলো বলবো। দেখো, এবার আমরা সেখান থেকে রোমান্টিক এজে 1798 সালে কেন শুরু হলো। তো যখন ফ্রেঞ্চ রিভলিউশন চলছিল, ফ্রেঞ্চ রিভলিউশন চলাকালীন সময়ের মধ্যে থেকে ওই 12-13 বছর কেউ কোনো বই, কবিতা, নাটক লিখছিলেন না, সবাই বাড়িতে বসা। রেভলিউশন চলে যেটা হয়, কেউ কিছু লেখে না, ওইরকম পর্যায়ে ছিল। তো তখন আমরা দুজন বিখ্যাত কবি নাম চলে আসে এখানে। এই বিখ্যাত কবিদের একজন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, আর একজন হচ্ছে এস.টি. কোলরিজ। ওকে, উইলিয়াম শেক্সপিয়ার মানে স্যামুয়েল টেলর কোলরিজ। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার, আই এম ভেরি সরি, আমার একটা আসলে অনেক দিন আগে পড়েছি, যে জিনিসগুলোর মধ্যে একটু মিস্টেক হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ার না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। আমার একটু গন্ডগোল হচ্ছে, মাথায় একটু সমস্যা হচ্ছে, স্মরণ শক্তি একটু বোধহয় লোপ পেয়ে গেছে। যাই হোক, তোমাদের ভয়ের কারণ নেই। তোমাদেরকে যতটুকু পড়ানো হবে ততটুকু ঠিকই তুমি বুঝিয়ে দিও তোমাদেরকে। একটু যদি আমার এদিক ওদিক চলে যাই, আবার আমি নিজেই ঠিক করে নেবো, তোমরা একটু কষ্টকে ঠিক করে নিও বিষয়গুলো, হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিও। তাহলে এই ফ্রেঞ্চ রিভলিউশনের সময় দুজন কবি, বিখ্যাত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, তারা দুজন খুব বোজম ফ্রেন্ড ছিল, গলায় গলায় মিল। দুই প্রকৃতির মানুষ, বাট দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। আর একজন যুক্ত ছিল, এগুলো গল্প আমি করবো তোমাদের সাথে। জাস্ট একটু হিঁড়ে যাই। দুই বন্ধুতে মিলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19টা কবিতা লিখলো এই সময়ের মধ্যে।
12-13 বছরে 19টা কবিতা লিখছে। হ্যাঁ, তাতে মনে হয় যে না জানি কী করে ফেলছে। আমরা হলে 1 বছরে 50টা কবিতা লিখতাম, যদি এখন চাকরি বেটা থাকতো, ওই কামে থাকতো, তাহলে 1 বছরে 50টা কবিতা লিখতাম, যে কবিতাগুলো আল্লাহ চাহে পড়ার মতো কোনো পাবলিক আমরা পেতাম না। এমন টাইপের কবিতা হতো। যাই, সেটা ভিন্ন জিনিস। ওনাদের কবিতা তাহলে কতখানি রিচ কবিতা। 12-13 বছরে 19টা কবিতা লিখছে। এই বেচারা 12-13 বছর সময় নিয়ে 4টি কবিতা লিখছে। দুই বন্ধুতে মিলেই 19টা এবং 4টা মারাত্মক টাইপের কবিতা লিখে ফেলছে। ইনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখছে, সবগুলো হচ্ছে নেচারকে নিয়ে, হ্যাঁ, প্রকৃতিকে নিয়ে কবিতা লিখছে। প্রকৃতি তার ধ্যান জ্ঞান, প্রকৃতি তার সব কিছু। আর এস.টি. কোলরিজ উনি লিখছে সুপার ন্যাচারাল সব জিনিস নিয়ে, সুপার ন্যাচারাল। হ্যাঁ, ন্যাচারাল সুপার ন্যাচারাল কি? সুপার ন্যাচারাল হচ্ছে ভৌতিক, হ্যাঁ, ভৌতিক কাণ্ড, সেটা সুপার ন্যাচারাল। ন্যাচারাল তো আমরা জানি প্রকৃতিগত, যেটা অপ্রকৃত হচ্ছে সুপার ন্যাচারাল, আর প্রকৃত হচ্ছে ন্যাচারাল। তাহলে কবিতা লিখছে, যেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ লিখছে যে 19টা কবিতা, সেটা হচ্ছে নেচারকে নিয়ে, আর কোলরিজ সুপার ন্যাচারালকে নিয়ে 4টা কবিতা। তাহলে এই দুজনের কবিতার সংখ্যা হলো 23টি। এই 23টি কবিতা মিলে যখন 1799 সালে যখন ফ্রেঞ্চ রিভলিউশন শেষ হবে, তার 2 বছর আগেই রেভলিউশনে তেমন একটা কোনো ভূমিকা ছিল না। হ্যাঁ, মানে থেমেই গেছিল, মানে আন্দোলনটা স্থিমিত হয়ে গিয়েছিল, যে কারণে বোঝা যাচ্ছিল যে এই আন্দোলনে তেমন কিছু নাই। যেমন যখন আমরা কোভিডের ভ্যাকসিন যখন দেওয়া হয়, তখন কি হয় যে এটা মনে হয় যে আর বোধহয় ইয়াটা নাই, মানে কোভিড বোধহয় আর নাই, এই ব্যাপারটা এরকম থাকে। ওইরকম আর কি, যে এটা 1799 সালে এই যুদ্ধ শেষ হওয়ার আগেই, 2 বছর আগেই 1797 কি বলে 1797 সালের দিকেই বোঝা যাচ্ছিল যে এই যুদ্ধটা থেমে যাচ্ছে এবং ষোড়শ লুই উনি বিদায় হতে বাধ্য হচ্ছে। তখন আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে লাগলো। এই সুযোগে এই দুই বন্ধু, একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ, এই দুই বন্ধু এই সুযোগ মিলে একটা বই বের করলো, 23টি কবিতার একটা বই। সেই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। এই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। ওকে বন্ধুরা, 23টি কবিতার একটা বই, সে বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস কবিতাটা গ্রন্থ। তাহলে এই লিরিক্যাল ব্যালেডস যখন এই বইটা পাবলিশ করার যে সময়টা হলো, সেইটা ছিল 1798 সাল। যেই দিন এই বইটা পাবলিশ করে, সেই দিন থেকেই রোমান্টিক এজের সূত্রপাত হয়। ওকে বন্ধুরা, তাহলে যেই দিন লিরিক্যাল ব্যালেডস পাবলিশ হলো সেটা হচ্ছে 1798 সাল, সেই দিন থেকেই রোমান্টিক এজের শুরু। কেন রোমান্টিক এজের শুরু হইল? কারণ তারা রোমান্টিক এজের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো শুধু এদের কবিতার মধ্যেই ছিল। যার কবিতার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো থাকবে সেটি হবে রোমান্টিক কবিতা। ওকে, তাহলে সেই কবিতার বৈশিষ্ট্যগুলো 8 থেকে 10টা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এদের কবিতার মধ্যে ছিল, যেগুলো ছিল ডিফারেন্ট, ওই সময় ছিল নতুন নতুন সৃষ্টি করলো, এবং মুহূর্তের মধ্যে এই কবিতাগুলো মানুষ লুফে নিল এবং ছড়িয়ে গেল, পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল, বিখ্যাত কবিতার একটা বই হয়ে গেল। সেই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। এইটার থেকে পরীক্ষায় প্রশ্ন এর আগের বারও ছিল, তার আগেরবারও ছিল, এরকম মাঝামাঝি কোশ্চেন কিন্তু আসে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। তাহলে রোমান্টিক এই যে সূত্রপাত হয় যে বইটির মাধ্যমে বা যে গ্রন্থের মাধ্যমে, সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। লিরিক্যাল ব্যালেডসের মধ্যে মোট কবিতার সংখ্যা হচ্ছে 23টি। 23টির মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 19টি, এস.টি. কোলরিজের হচ্ছে 4টি। এস.টি. কোলরিজ লিখেছে সুপার ন্যাচারাল থিম নিয়ে, আর ওয়ার্ডসওয়ার্থ লিখেছে ন্যাচারাল থিম নিয়ে। এগুলো হচ্ছে বেসিক কিছু আইডিয়া বা আমরা ভিতরে যখন যাব তখন ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলোর নামগুলো মনে রাখবো, কোলরিজের কবিতার নামগুলো মনে রাখবো, অন্যান্য তথ্যগুলো মনে রাখবো। আপাতত শুধু এই বেসিক যে ইনফরমেশন সেটা শুধু জেনে নিলাম আমরা। ওকে বন্ধুরা, এই হচ্ছে রোমান্টিক এজের শুরু হলো। রোমান্টিক এজের তোমরা জানো যে রোমান্টিক এজের মধ্যে বাকি যে কবি টবি আছে এগুলো আমি তোমাদের পরে বলে দিই, কারণ এখন এই কথাগুলো বললে এজের যে ফ্লোটা আছে, এজ বিষয়ে যে ফ্লোটা আমরা ধরছি, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। দেন আমরা চলে আসি এরপরে যেটা হচ্ছে রোমান্টিক এজের পরে তোমাদের হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। কুইন ভিক্টোরিয়া
তার নাম আসলে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড এটা শুরু হলো তোমার, ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হলো 1832 সাল থেকে 1901 সাল, এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। 1832 থেকে 1901 এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই সময়কাল। ওকে, তাহলে ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমরা ধরে নেই 1832 সাল থেকে 1901, এই সময়টা ভিক্টোরিয়ান পিরিয়ড। এখানে তোমরা চমৎকার কিছু রাইটার্সদের নাম তোমরা পাবে, সেইগুলো আমরা পরে আলোচনা করবো। চার্লস ডিকেন্স, তারপরে তোমার অনেক, তারপরে তোমার হচ্ছে কী বলে ওটাকে, রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, আলফ্রেড টেনিসন, এরকম বিখ্যাত বিখ্যাত কবি, বিখ্যাত বিখ্যাত উপন্যাসিক এই সময় আমরা পাবো। তাদের নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা এজগুলো শেষ করে নেই। ভিক্টোরিয়ান পিরিয়ডের পরে আমরা যে পাবো সেটা হচ্ছে মডার্ন পিরিয়ড বা মডার্ন এজ। মডার্ন এজ বা মডার্ন পিরিয়ড এটা হচ্ছে 1901 থেকে 1945 সাল বলা যেতে পারে, বা 39 সালও কেউ বলে, 39 সাল মানে মানে কী বলে এটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু, কেউ বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ, কেউ 39 বলে, কেউ 45 বলে। এই মডার্ন এজটা আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান, একটা এডওয়ার্ডিয়ান পিরিয়ড আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। হ্যাঁ, এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে এডওয়ার্ড, কিং এডওয়ার্ড, আর এটা হচ্ছে জর্জ। হ্যাঁ, এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1914, কেউ বলে 14, কেউ বলে 10। আর জর্জিয়ান পিরিয়ড হচ্ছে 1914 থেকে 1939, কেউ বলে 45। বন্ধুরা এইটাও মনে রাখবে, এখান থেকে তোমাদের বলে দিবে। আবার প্রশ্ন আসতে পারে যে হুইচ এজ ইজ দ্য লেটেস্ট, কয়েকবার বিশেষ পরীক্ষা আসছে। একটা থাকলো এলিজাবেথান এজ, একটা থাকলো এলিজাবেথান এজ, একটা থাকলো ভিক্টোরিয়ান এজ, আর একটা থাকলো এডওয়ার্ডিয়ান পিরিয়ড, একটা থাকলো জর্জিয়ান পিরিয়ড। কোনটা দিবে আনসার? লেটেস্ট কী হবে? এডওয়ার্ড হবে না জর্জ হবে? জর্জিয়ানটা হবে। এই জন্য এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সো এই গেল তোমার মডার্ন এজ। এরপরে পোস্ট মডার্ন এজ, পোস্ট মডার্ন, হ্যাঁ, যেটা এখন চলছে পোস্ট মডার্ন এজ। পোস্ট মডার্ন হচ্ছে তোমার 1945 থেকে প্রেজেন্ট, বর্তমান সময় পর্যন্ত, এটা হচ্ছে পোস্ট মডার্ন এজ। এই পোস্ট মডার্ন এজে রাইটার যারা আছে তাদের বই, কবিতা, গল্প, এগুলো তোমাদের মনে রাখতে হবে। গল্পের বইয়ের নাম রাইটারদের মনে রাখতে হবে। এতক্ষণ আমি যা বললাম সেগুলো হচ্ছে এজ এবং পিরিয়ড। এগুলো আমার বলতে যতক্ষণই যাক, তোমার পড়তে এত বেশি সময় লাগবে না। এগুলো যা যা বললাম এগুলো অবশ্যই মনে রাখবে। এখান থেকে 1 থেকে 2 নাম্বার 3 নাম্বার তোমার ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা আছে। এইবার আমরা ভিতরে আলোচনা করব। হ্যাঁ, তার আগে এবার আমরা শীটটা শুরু করব, তারপরে শীটের থেকে ভিতরে আলোচনা আরও করব। অনেক কথা আছে, তোমরা ধীরে ধীরে ক্লাসগুলো করবে, একটু রেস্ট নিবে, তারপর আবার ক্লাস করবে, বাট এগুলো শীটটা বারবার সলভ করবে। হ্যাঁ, আমি এটা মুছে দেই, তারপরে তোমার সাথে আমি আবার আলোচনা আসতেছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা এবার আলোচনায় কোথায় আসবো? আমরা এবার আলোচনা দেখব এই শীটের এতক্ষণ যে এজগুলো বললাম, সেকেন্ড পেজে তোমরা যাবে। সেকেন্ড পেজের ক্লাস ওয়ার্কের যে বক্সটা তোমাকে করতে দিয়েছিলাম আনসারটা, সেটা আনসারটা তোমরা কী করছো আমি জানি না। আমি আনসারগুলো বলে দেবো, তোমরা এখন লিখে নিবে, ওই বক্সে ভরাট করবে পেন্সিল দিয়ে বা অন্য খাতায় লিখে রাখবে, এবং এই খালি জায়গাটা এটা ঢেকে, একটা কাগজ দিয়ে এই খালি জায়গাটা ঢেকে এগুলো পড়বে। ঠিক আছে বন্ধুরা? দেখো আমি আনসারগুলো বলে দিই, তুমি জাস্ট মানে ফাঁকা জায়গাটা পূরণ করো। সেকেন্ড পেজে, শীটের সেকেন্ড পেজে 1 নাম্বার দেওয়া আছে দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। কত সাল হবে? এজ কত সাল হবে তোমরা জানো? 450 থেকে 1066। তোমরা ফাঁকা জায়গায় লিখবে 450 থেকে 1066। হ্যাঁ, দেখো যে বক্সে দেওয়া আছে, এই পাশে দেওয়া আছে টাইটেল, এই পাশে দেওয়া আছে এজ। তাহলে টাইটেলে যে নামটা দেওয়া আছে, এখানে ফাঁকা দেওয়া আছে, এটা ফাঁকা ঘর করা আছে, এই ফাঁকা ঘরে তোমরা শূন্যস্থানে তোমরা উত্তরটা লিখবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি
কিন্তু তোমরা এটা না দেখে দেখে পড়বে, ঢেকে ঢেকে পড়বে। 2 নম্বর হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, তাহলে ফাঁকা জায়গায় কী বসবে 1066 থেকে 1500 সাল। তারপরে 3 নাম্বার দ্য রেনেসান্স পিরিয়ড, ফাঁকা জায়গায় কী বসবে 1500 থেকে 1660। 4 নাম্বার দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ফাঁকা জায়গায় কী বসবে, ফাঁকা জায়গায় বসবে 1660 থেকে 1785। দ্য রোমান্টিক পিরিয়ড, ফাঁকা জায়গায় কী বসবে 1795 থেকে 1832। 6 নাম্বার দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ফাঁকা জায়গায় কী বসবে 1832 থেকে 1901। মডার্ন পিরিয়ড, ফাঁকা জায়গায় কী বসবে 1901 থেকে 1939 বা 1945, 39 হয় 45 হয়। এই যে এডওয়ার্ডিয়ান এজ আর একটা হচ্ছে জর্জিয়ান এজ, এটা কী হবে 1901 থেকে 1900, কেউ বলে 10, কেউ বলে 1914। আর জর্জিয়ান পিরিয়ড কেউ বলে 1910 থেকে 1939, কেউ বলে 1914 থেকে 1939। ওকে, যে কোনো একটা থাকবে পরীক্ষায়, যেটা থাকবে সেটা আনসার করো, দূরে থাকবে না। দেন 8 নাম্বারটা কি আছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, কবে থেকে কবে, ফাঁকা জায়গায় লিখে রাখবে 1939 থেকে প্রেজেন্ট, পোস্ট মডার্ন। হ্যাঁ, আর এবার 9 থেকে নিচেগুলো দেখো, 9, 10, 11, 12, 13, 14, 15, এই কটা ঘর যে আছে এই ঘরটুকুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বলে দিই, তোমরা লিখে রাখো। 9 নাম্বারে আছে দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, এটা হচ্ছে এলিজাবেথেন এজ, এলিজাবেথেন। হ্যাঁ, তোমাদের বলছিলাম যে এলিজাবেথেন এজ, গোল্ডেন এজ। হ্যাঁ, বা সিঙ্গিং নেস্ট অফ অফ ইংলিশ লিটারেচার। যাই হোক, এটা গেল 9। 10 নম্বর আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য 14th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এখন আমরা আলোচনাই করি নেই, এটা জাস্ট আনসারটা করে রাখি, পরে আলোচনা আমি যাবো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য 14th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে জিওফ্রে চসার, জিওফ্রে চসার। এটা ছিল 9, এটা হচ্ছে 10। 9 নাম্বার গেল, 10 নাম্বার গেল। 11 নাম্বার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য 16th সেঞ্চুরি, বলছে যে সবচেয়ে 16th সেঞ্চুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টকে, এটা অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। এই আলোচনা আমরা একটু পরে যাচ্ছি, উইলিয়াম শেক্সপিয়ার। 12 দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ দ্য 17th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কে, সেটা হচ্ছে জন মিল্টন। হচ্ছে 17th সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। 13 এরপরে কি আছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ 18th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কে, সেটা হচ্ছে আলেকজান্ডার পোপ। হ্যাঁ, 13। 14 নম্বর কি আছে, 14 নম্বর নেস্ট অফ সিঙ্গিং বার্ড, ওই যে বললাম যে একটা এজকে বলা হয় সিঙ্গিং বার্ড অফ অর দ্য নেস্ট অফ সিঙ্গিং বার্ড বলা হয়, ওইটা হচ্ছে অবশ্যই এলিজাবেথেন এজ। হ্যাঁ, কেন বলা হয়, কারণ ওই সময় সবচেয়ে বিখ্যাত রাইটার্সগুলো ওই সময় জন্ম নিয়েছে এবং সবচেয়ে বিখ্যাত বইগুলো ওই সময় ছিল। লাস্ট অন দ্য মোস্ট পপুলার নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের সবচেয়ে পপুলার নভেলিস্টের নাম হচ্ছে চার্লস ডিকেন্স। 15 চার্লস ডিকেন্স, মোস্ট পপুলার নভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এজ, চার্লস ডিকেন্স। এগুলো পরীক্ষা আসে। যাই হোক, এই গোলা ভরাটগুলো বা এই শূন্যস্থান পূরণগুলো তোমরা করবে তোমাদের পড়ার জন্যই, আমি বলে দিলাম, এগুলো না দেখে তুমি এগুলো পড়বে। এবার আমরা আসো যে আমরা এজ তো দেখলাম, এখন এজ ভিত্তিক এই আলোচনা আমরা দেখলাম, আমরা এখন যাব বুকস অ্যান্ড অথর্স, বইয়ের নাম এবং লেখকের নাম আলোচনা করব আমরা এখন। এটা আমরা শীট থেকে বেশিরভাগ আলোচনা করব। তার আগে যে জায়গাটায় আমি একবারে দুটো ক্লাস তোমাদের টেনে দিচ্ছি। হ্যাঁ, লেকচার 12, লেকচার 13 দুটো একসাথে টেনে দিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো দুভাগ করে দিবে তোমাদেরকে, তোমরা এটা দুভাগ করে ক্লাসগুলো করে নেবে। ওকে।